শেখ হাসিনা সহ ৩ আসামির রায়ের কপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হতে পারে কাল। প্রত্যর্পণ নির্ভর করছে ভারতের রাজনৈতিক সদিচ্ছার উপর। শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ড সমর্থন করে না জাতিসংঘ ও অ্যামনেস্টি। উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব দেখছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউনে সাড়া নেই। ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গেল ১০ মাসে রাজধানীতে ১৯৮ খুন, বলছে ডিএমপি। নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে পল্লবীতে হত্যা করা হয়েছে যুবদল নেতাকে। বিদেশি কোম্পানির সঙ্গে লালদিয়া এবং পানগাঁও টার্মিনাল নিয়ে চুক্তি নিয়ে উদ্বেগ। অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন শ্রমিক সংগঠনগুলোর। এবং দক্ষিণ এশিয়া ডার্বিতে আজ বাংলাদেশ ভারত মহারণ। ২২ বছরের আক্ষেপ খোঁচাতে মেন ইন ব্লুদের হারানোর প্রতিজ্ঞা জামালদের। দেখছিলেন নাসিস সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। এবার জানাবো খবরের বিস্তারিত। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৫ বছরের দণ্ডের রায়ের কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আগামীকাল পাঠানো হতে পারে বলে জানিয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়। গণমাধ্যম প্রশ্নের জবাবে কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৪৫৩ পূর্ণাঙ্গ রায়ের কপি সরবরাহ করা হবে। তবে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হবে শুধুমাত্র রায়ের আদেশের অংশটুকু। গতকাল জুলাই অগাস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একই সঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয় ৫ বছরের কারাদণ্ড। মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরে তাকে দেশে ফেরানো যাবে কিনা তা নিয়ে সংশয় রয়ে গেছে। আইনজ্ঞরা বলছেন, এটা অনেকটাই নির্ভর করছে ভারতের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। আর ভারতের কূটনীতি বিশ্লেষকের মতে, চুক্তির শর্ত অনুযায়ী চাইলে ভারত শেখ হাসিনাকে ফেরত না দিতে পারে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য চুক্তি আছে ২০১৩ সাল থেকে। এর একটি গুরুত্বপূর্ণ ধারা হলো, যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয়, তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে। আর এই ফাঁক গলেই শেখ হাসিনাকে ফেরত না দিতে পারে ভারত। যদিও এর আগে চুক্তি না থাকা সত্ত্বেও উলফা নেতা অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিল বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত ২ আসামিকে ফেরত দেবার অনুরোধ জানিয়েছে। ভারতে অবশ্যই চিঠি যাবে, কারণ আমাদের অবস্থান থেকে সেটা আমরা অফিসিয়ালি ভারতকে জানাবো। বন্দী প্রত্যর্পণ চুক্তির সীমাবদ্ধতাকে বড় করে দেখতে রাজি নন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন। তিনি বলছেন, রাজনৈতিক সদিচ্ছার কথা। ফাঁকফোকরটা হচ্ছে যে এগ্রিমেন্টটা আছে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি, যেটা যে কোনো দেশ রিফিউজ করতে পারে যদি যে দেশে পাঠাচ্ছে সেখানে তার বিরুদ্ধে যদি ডেথ সেন্টেন্স থাকে। তো এটার বেসিসটা হচ্ছে ওই যে রোম স্ট্যাটিউটটা। আমাদের একটা স্ট্রং পয়েন্ট হবে, লিগেল পয়েন্ট হবে, অনুপের সাথে আমরা যে ব্যবহার করছি ওইটা করতে পারে। আমাদের সাথে ভালো ব্যবহার রাখলে তারা এই আইনের এই তর্কে যাবে না। গুডউইল, তার ইচ্ছা, সদিচ্ছা না, এটা কোনো রাজনীতি না, এটা হচ্ছে এটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। শেখ হাসিনা কমিটেড তবে চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানো যাবে সেই সম্ভাবনা কার্যত নেই বলেই মনে করছেন দিল্লির বিশেষজ্ঞ। ভারতবর্ষ যদি মনে করে যে আমরা শেখ হাসিনাকে ফেরত দেব না, বা আমার মনে হচ্ছে যে তার বিরুদ্ধে যেটা ঘটেছে ওটা রাজনৈতিক অন্যায়, এবং রাজনৈতিক পরিমণ্ডলটাকে কাজে লাগিয়ে অন্যায়ভাবে ফাঁসি কাটে ঝোলানোর একটা প্রক্রিয়া, তখন ভারতের কাছে যথেষ্ট এক্সট্রাডিশন ট্রিটিতে নিজের ডিসিশন মেকিং অবস্থান প্রকাশ করার জায়গা রয়েছে। এক্ষেত্রে কূটনৈতিক যোগাযোগের বিকল্প নেই বলেও মনে করেন এই বিশেষজ্ঞরা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।
কোনো প্রেক্ষাপটে মৃত্যুদণ্ড সমর্থনযোগ্য নয়। মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ে এমন প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়। আর রায় ন্যায়সঙ্গত হয়নি মন্তব্য করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে মৃত্যুদণ্ডের বিধানে মানবাধিকার লঙ্ঘন আরও বেড়ে যায়। এদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে এই রায়ের উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব রয়েছে। এর ফলে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা খুব ক্ষীণ হয়েছে বলে মনে করে তারা। গেল বছরের জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লা আল মামুনকে দেওয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। এর রায়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাবিনা সামদাসানি জানান, এটি গণঅভ্যুত্থানে দমন পীড়নের শিকার ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তবে তারা কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডকে সমর্থন করেন না। মৃত্যুদণ্ডের রায় আমরা দুঃখ প্রকাশ করছি, যা কোনো প্রেক্ষাপটেই আমরা সমর্থন করি না। আমরা এই মামলার বিচার কাজ সরাসরি পর্যবেক্ষণ করিনি, তবে আন্তর্জাতিক মান ও ন্যায় বিচার নিশ্চিতের কথা বলে আসছি। আর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক আশা করেন, সত্য প্রকাশ ও ন্যায় বিচারের মাধ্যমে পুনরুদ্ধারের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। তিনি মনে করেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে নিরাপত্তা খাতে অর্থবহ সংস্কার থাকা উচিত, যাতে এ ধরনের লঙ্ঘন ও নির্যাতনের পুনরাবৃত্তি না ঘটে। এদিকে রায়ের প্রতিক্রিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ন্যায়বিচার প্রক্রিয়ায় মৃত্যুদণ্ডের কোনো স্থান নেই। এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির মহাপরিচালক এগনেস ক্যালামার্ট বলেন, জুলাই আন্দোলনে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যারা ব্যক্তিগতভাবে দায়ী, তাদের ন্যায়সঙ্গত বিচার ও তদন্ত হওয়াটা জরুরি। তবে এই বিচার ও শাস্তি কোনোটি ন্যায়সঙ্গত বা সুবিচার নয়। অন্যদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে এর রায়ে উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব রয়েছে, যা ক্ষমতার ভারসাম্য, নীতি নির্ধারণ এবং ভবিষ্যতের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদী ছাপ ফেলতে পারে। একই সাথে এই রায়ের ফলে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করে সংস্থাটি। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রতিবাদে আজ রাজধানী সহ সারা দেশে সকাল সন্ধ্যা শাটডাউন কর্মসূচি ডাক দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে সকাল থেকে রাজধানীর কোথাও এর কোনো প্রভাব পড়েনি। ভোরের দিকে রাজপথে যানবাহনের স্বল্পতা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পুরনো চেহারায় ফিরে আসে সবকিছু। জনমনে একটু উদ্বেগ কাজ করলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে শেখ হাসিনার রায়কে ঘিরে সোমবার ধানমন্ডির 32 নম্বরে দিনভর ছাত্র জনতার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে উত্তেজনা কাজ করলেও সকাল থেকে পরিস্থিতি একদম ভিন্ন। বাড়িটি ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ধানমন্ডির 32 নম্বর থেকে পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সকাল থেকে আপনি জানাচ্ছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণেই আছে জায়গাটি, এখন কি পরিস্থিতি জানবো? ঋতুনা, সকাল থেকে যে সংবাদ বা যে খবরটি দিয়ে আসছিলাম সেটা কিন্তু এখনো রয়েছে, কারণ এই 32 নম্বর যে বাড়িটি, সেই বাড়িটির চারপাশে ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। শুধুমাত্র পুলিশ নয়, এখানে বিজিবি রয়েছে, সেনাবাহিনী রয়েছে, আরও অন্যান্য গোয়েন্দা সংস্থারা তারা কিন্তু কাজ করছেন নিরাপত্তার স্বার্থে, যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করা হয়। এই ক্ষেত্রে আপনি জানেন যে গতকাল থেকেই এখানে ব্যাপক সংঘর্ষ চলছিল, এমনকি ছাত্র জনতা আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি সংঘর্ষ দেখেছি আমরা, রাতভরও দেখেছি, উত্তপ্ত অবস্থা দেখেছি, কিন্তু সেটা সকাল থেকে আমরা দেখেছি একেবারেই স্বাভাবিক, এবং কি সাধারণ মানুষের জনমনে আতঙ্ক বা উদ্বেগ এই ধরনের বিষয়গুলো কিন্তু আসলে লক্ষ্য করা যায়নি। তবে হ্যাঁ, যেটা যদি আমি একটু বলতে চাই যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসছেন এই জায়গাটিতে, পরিদর্শন করছেন, দেখে যাচ্ছেন যে কি হয়েছিল গতকালকে, আজকে কি অবস্থা রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কিনা। সেই আমজনতা, সেই সাধারণ মানুষ তারা কিন্তু এখানে ভিড় করছেন একে। তবে সেই পরিমাণ যে আপনি যদি বলেন রায়কে কেন্দ্র করে কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা যে কমপ্লিট শাটডাউন, সেই শাটডাউনের পরিস্থিতিটা কিন্তু একেবারেই স্বাভাবিক। সেই জনমনে তেমন কোনো আতঙ্ক বা উদ্বেগের সৃষ্টি বা উদ্বেগ
দেখা যায়নি। এছাড়া যান চলাচল স্বাভাবিক রয়েছে, সাধারণ মানুষের জনজীবনের চলাফেরা স্বাভাবিক রয়েছে। আনাগোনা মানুষের আনাগোনাও আমরা দেখেছি সকাল থেকে ব্যাপক হারে মানুষের যাতায়াতের বিষয়গুলো আমরা কিন্তু দেখেছি। এর পর্যায়ে বলা যায় যে এখন পর্যন্ত তারা এই ৩২ নম্বর যে বাড়িটি ঘিরে চারপাশেই দেখছেন শক্ত অবস্থানে রয়েছে এবং কি তারা ব্যাপকভাবে প্রস্তুত রেখেছে যাতে করে যে কোনো সময় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে সেটা যাতে করে তারা নিয়ন্ত্রণে আনতে পারে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে সেই বিষয়েও কিন্তু ব্যাপক নজরদারি রেখেছে। তো সবকিছু মিলেই বলা যায় যে এখন আপাতত ভয়ের কিছু নেই, কোনো আতঙ্কের কিছু নেই, কারণ এই জায়গাটিতে একেবারেই স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। তো এই ছিল আসলে এখান থেকে হৃদয়ের সবশেষ। আরেক ধন্যবাদ আপনাকে। মাগুরার মোহাম্মদপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুনের ঘটনা ঘটেছে। এদিকে আশুলিয়ার কাঁচামাল ভর্তি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোররাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে মাগুরার মোহাম্মদপুরে গ্রামীণ শাখার বেশ কয়েকটি টেবিল, প্রয়োজনীয় কাগজপত্র সহ অফিসের দৈনিক টাকা আদায়ের শীট এবং রেজিস্ট্রার পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান যে ব্যাংকটির দোতলায় থাকা ভবন মালিক পোড়া গন্ধ পেয়ে নিচে নেমে আসে। তিনি ব্যাংকের ভেতরে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পুলিশ বলেছে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এদিকে ভোরে সাভারের আশুলিয়ায় পণ্য ভর্তি পিকআপ ভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মালামাল সহ ভ্যানের ভেতরের অংশ আংশিক পুড়ে যায়। এতে কেউ হতাহত হননি। আনলোড করার জন্য পিকআপ ভ্যানটি বাইপাইল আবদুল্লাপুর সড়কের পাশে রাখা ছিল। দেশ ও জনগণের সম্পদ লুট করলে সেই রাজনৈতিক দল লুটেরা হিসেবেই গণ্য হবে। তারা কখনো জনগণের দল হতে পারে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দিনের ভোট রাতে করার জন্য শেখ হাসিনা ৮,০০০ কোটি টাকা খরচ করেছেন, যার মাঝে ৩,০০০ কোটি টাকা প্রশাসনের কর্মকর্তারা পেয়েছেন। যারা নিজের দেশ এবং জনগণের সাথে বেইমানি করে তাদের পরিণতি সবসময় ভয়াবহ হয়। যেন কেক কেটে তার জন্মদিন পালন না করে, এগুলো মানুষ খুব একটা পছন্দ করে না। অত দূর থেকে হলেও মানুষের যে হৃদয়ের যে লেখা, মানুষের অন্তরের মধ্যে যে গ্রন্থটি লেখা আছে সেটি কত অসাধারণভাবে তিনি পাঠ করতে পারেন এই ঘটনার মধ্যে দিয়ে। আইএমএফ ঋণ ছাড় করার ব্যাপারে নতুন কোনো শর্ত দেয়নি, বরং বলেছে অর্থনীতি ভালো। আলোচনা চলছে অর্থ ছাড়ের জন্য, এমনটা বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন আইএমএফ এর অর্থ ছাড় করাতে এই সরকার একটা ফ্রেম তৈরি করে দিবে যেন পরবর্তী সরকার আসার পর অর্থ ছাড় করা সম্ভব হয়। তিনি জানান, রোজার আগে চাল, গম সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করা হবে। সেক্ষেত্রে এলসি খোলার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা দেওয়া হয়েছে। ওরা নতুন কোনো শর্ত দেয় না। এটা বেসিক্যালি আর্টিকেল 4 কনসালটেশনের মতো হয়েছে যে আমরা যেটা করেছি এটাতে ওরা সন্তোষ প্রকাশ করছে। মোটামুটি আর্থিক দিকটা ওরা বলছে তোমরা ইউ হ্যাভ কন্ট্রোল ইট, কারণ বাকিটুকু যে সময় আছে কথা ওগুলো কনসলিডেট করা। শর্ত গোপন রেখে বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীন লালদিয়া এবং পানগাঁও টার্মিনাল নিয়ে চুক্তি করল অন্তর্বর্তী সরকার। যে অস্বচ্ছ প্রক্রিয়ায় এই চুক্তিগুলো সই করা হয়েছে তা বেশ কিছু উদ্বেগের জন্ম দিয়েছে। বিদেশি কোম্পানির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছে শ্রমিক সংগঠনগুলো। চুক্তির বিরোধিতা করে আন্দোলনের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। তবে ব্যবসায়ীরা চুক্তি সইকে ইতিবাচক হিসেবে দেখছেন। বন্দরের সক্ষমতা ৪৪% পর্যন্ত বাড়ানো এবং দ্বিগুণ বড় জাহাজ ভেড়ানোর সুযোগ তৈরি করে চট্টগ্রাম বন্দরের লালদিয়ার চরে কন্টেইনার টার্মিনাল নির্মাণের চুক্তি হলো। এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো বন্দরের গুরুত্বপূর্ণ কোনো অবকাঠামো বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদে লিজ দেওয়া হয়েছে। ডেনমার্কের এপিএম টার্মিনালস প্রায় ৬,৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে।
লালদিয়ায় বছরে 8 থেকে 10 লাখ একক কন্টেনার উঠা নামানোর সক্ষমতা থাকবে। এর মধ্যে 8 লাখ পর্যন্ত প্রতি একক কন্টেনারে $21 করে পাবে সরকার। এর বেশি হলে মিলবে $23 করে। পানগাঁও টার্মিনালে প্রায় $4 কোটি বা প্রায় 490 কোটি টাকা বিনিয়োগ করবে মেডলক। বছরে 1,60,000 একক কন্টেনার হ্যান্ডলিং হবে। প্রতি একক কন্টেনার থেকে $250 টাকা করে পাবে সরকার। এর ফলে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমাদের লোকরা ট্রেন হবে এখানে, মানে সব ক্ষেত্রে। ওরা তো এটা বোধহয় 25 না 30 বছরের জন্য, 30 বছর পর ধরে ছেড়ে চলে যাবে। বাংলাদেশ চট্টগ্রাম বন্দরের জন্য এটা একটা ভালো প্রপোজাল বলে আমি মনে করি। এই সমস্ত বিনিয়োগের ক্ষেত্রে দেখতে হবে বাংলাদেশ কিভাবে লাভবান হচ্ছে এবং এখানে বিনিয়োগের যেই চুক্তিগুলি হচ্ছে সেখানে যেন দেশের স্বার্থবিরোধী কোনো কিছু না থাকে এবং স্বচ্ছতা বজায় থাকে। এদিকে চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে পৃথক বিবৃতি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, জামায়াত ইসলামী ও হেফাজত ইসলাম। আগামী 22 তারিখ চট্টগ্রামের সমস্ত ট্রেড ইউনিয়নকে নিয়ে, বেসিক ইউনিয়ন, সিবিএ, নন সিবিএ সবাইকে নিয়ে আমরা একটা কনভারসেশন করতেছি। এখান থেকে আমরা পরবর্তী ঘোষণা করবো। এটাতে হয়তো হরতালও হইতে পারে, অবরোধ হইতে পারে, তারপরে ঢাকা চট্টগ্রাম রোড অচল হয়ে যেতে পারে। লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং 30 বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে এপিএম টার্মিনালস। অন্যদিকে 22 বছরের জন্য পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনা করবে সুইজারল্যান্ডের মেডলক এসএ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 124, বরিশাল 6। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজকে আমরা রয়েছি বরিশাল 6 আসনে। এই আসনটি শুধুমাত্র বাকেরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী বরিশাল জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোহাম্মদ মাহমুদুন নবী তালুকদার। তিনি আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে রয়েছেন। স্বাগত আপনাকে। আমরা দেখেছি যে আপনারা ভোটের মাঠে যাচ্ছেন এবং যতদূর জেনেছি যে ভোটারদের সাথে কথা বলছেন। তারা কি বলছে, আপনাদের কি প্রত্যাশা করছে আপনাদেরকে ঘিরে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পক্ষ থেকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস পরিবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে 2024-এর 36শে জুলাই একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি পরিবর্তন এসেছে। পরিবর্তনের পরে আজকের এই 1 বছর 3 মাসের ব্যবধানে সারা দেশে একটি নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে। অতএব আমরা দেখছি যে জনগণ নির্বাচনের দিকেই খুব উৎসুক। যেহেতু বিগত 3টি নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারে নাই, এজন্যই তারা খুব আগ্রহের সাথে, অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আপনারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকার উন্নয়নের স্বার্থে? জি, ইনশাআল্লাহ। আপনারা জানেন যে বাকেরগঞ্জ উপজেলা একটি সর্ববৃহৎ উপজেলা, 14টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে। এখানে 5 লাখের উপরে জনসাধারণ রয়েছে, 3.5 লাখের মতো ভোটার রয়েছে। বিগত দিনে বাকেরগঞ্জ এই আসনটি অত্যন্ত পিছিয়ে পড়া এবং অনুন্নত রয়েছে। অথবা আমরা এই বাকেরগঞ্জের উন্নয়নের জন্য সর্বপ্রথম আমরা শিক্ষা খাতকে আমরা অগ্রাধিকার দিচ্ছি, তারপর স্বাস্থ্যকে অগ্রাধিকার দিচ্ছি, এরপর রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, মসজিদ, মন্দির, এই অবকাঠামো উন্নয়নের জন্য আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। যেহেতু আমরা প্রতিশ্রুতি যা দিই এটাই আমরা কার্যকরী করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখানে উন্নয়নের জন্য আমরা সার্বিকভাবে প্রতিশ্রুতি আমরা জনগণকে দিচ্ছি। জোট গঠন, আসন সমঝোতার বিষয়টি সামনে উঠে আসছে। এক্ষেত্রে আপনারা দল থেকে প্রার্থীর কোন বিষয়টিকে প্রাধান্য দিবেন? জি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে 8টি ইসলামিক দল নিয়ে একটি বৃহৎ একটি জোট গঠনের প্রক্রিয়া চলছে। তো আমাদের কেন্দ্রীয় সংগঠন বা জোটের কেন্দ্রীয় পর্যায়ে যে সিদ্ধান্ত হবে সেটা আমরাকে মেনে নিব। এখানে প্রাধান্য চলছে যে আপনি জোট চূড়ান্ত হওয়ার আগে, নমিনেশন সাবমিটের আগে জোটে যে চূড়ান্ত হবে সেখানে যেই আসনে যারা বেশি এগিয়ে থাকবেন, যাদের সাপোর্ট বেশি থাকবে, তাদেরকেই ওই দলের লোকদেরকে, ওই দলের প্রার্থীকে নমিনেশন দেওয়া হবে।
এই আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন এবং জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? যে ইনশাআল্লাহ আমরা এই আসনে আমরা প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমরা প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করছি। এবং যেহেতু তারা তো ইতিপূর্বেই তারা এখানে ক্ষমতায় ছিল, যেহেতু এখানে জাতীয়তাবাদী দলের যে প্রার্থী জননেতা আবুল হোসেন খান তিনি একবারে এখানে এমপি ছিলেন, আমরা জয়ের ব্যাপারে 100% আশাবাদী, যেহেতু আমাদের ভোটাররা আমাদের দিকে অধিক আগ্রহে অপেক্ষা করছে এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা জনগণ একটা পরিবর্তন চাচ্ছে, জনগণ একটা ব্যাপক পরিবর্তন চাচ্ছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলাম যে এই আসনে যিনি প্রার্থী হয়েছেন তিনি ভোটারদের কাছে যাচ্ছেন এবং জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা ছিলাম বরিশাল 6 আসনের, পরে থাকবো ঝালকাঠি 1 আসনে, সেখানে শুনবো সাধারণ মানুষ থেকে প্রার্থীদের নির্বাচনী ভাবনা। সে পর্যন্ত দেখতে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। শুধু রাজধানীতে গেল 10 মাসে খুন হয়েছে 198 জন, যার বেশিরভাগই হত্যা সংঘটিত হয়েছে রাজনৈতিক এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান। বলেন, বেশ কয়েকটি হত্যার রহস্য এরই মধ্যে উদ্ঘাটন করা হয়েছে। মার্ডারের যদি আপনি বলেন, হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো রাজধানীতে আমাদের গত 10 মাসের হিসাবে গড়ে আপনার 20টার নিচে এরকম সংখ্যা আমরা দেখেছি। আশা করি এই যে ঘটনাগুলো আপনি বলেছেন সেগুলো কিন্তু দ্রুত আমরা ডিটেক্ট করতে সক্ষম হব। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবেই পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ যুবদলের। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আয়োজনে এক মতবিনিময় সভায় এই অভিযোগ করেন সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তারা বলেন, নির্বাচন বানচালে কিছু কৌশলে কাজ করছে একটি গোষ্ঠী। অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণেই দেশে মবতন্ত্র চলছে, আর এর মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতে একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচারে লিপ্ত জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন যুবদল নেতারা। একটি উচ্চাকাঙ্ক্ষী রাজনৈতিক দল গত 16 বছর যারা আওয়ামী ফ্যাসিবাদের সাথে একাকার হয়ে রাজনীতি করেছে, সেই রাজনৈতিক দল ব্যাপকভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আপনারা জানেন, দিবা স্বপ্ন দেখছে বন্ধুরা আমার। বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। শীতের আগমনী হাওয়ায় আবারও প্রাণ ফিরে পেয়েছে ফুলের রাজ্য বলে খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালি এবং পানিসারা অঞ্চল। মাঠে মাঠে ছড়ানো ফুলের গাছ, সেখানে হালকা কুয়াশা মেশানো ভোরে সূর্যের আলোতে ঝিলিক দিচ্ছে নানা বর্ণের ফুল। এবার টিউলিপ চাষ করে নতুন সম্ভাবনা দেখছেন চাষিরা। চলতি মৌসুমে 100 কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন তারা। মাঠ জুড়ে গ্লাডিওলাস, রজনীগন্ধা, গোলাপ, গাঁদা, জারবেরা, জিপসি ও চন্দ্রমল্লিকা। হেমন্তে শীতের আগমনী হাওয়ায় যতদূর চোখ যায় কেবল ফুলের দোলা। ডিসেম্বর থেকে এপ্রিল ফুলের জন্য নিজেদের নিয়োজিত রাখেন চাষিরা। বীজতলা তৈরি, জমিতে সেচ ও পরিচর্যায় ব্যস্ত তারা। সামনেই মহান বিজয় দিবস, তারপর বাংলা নববর্ষ, বসন্ত বরণ ও ভালোবাসা দিবসের বাজার ধরাই মূল লক্ষ্য। এবার অন্যান্য ফুলের পাশাপাশি পরীক্ষামূলকভাবে টিউলিপ চাষ করে চমক দেখিয়েছেন চাষিরা। টিউলিপ প্রধানত শীতপ্রধান অঞ্চলের হলেও গদখালির অনুকূল মাটি ও হালকা ঠান্ডা আবহাওয়ায় এই ফুল চাষে সফলতার মুখ দেখছেন। প্রচুর খরচ করেছি, সামনে আমাদের আশা আছে যে লাভবান হব অনেক। তবে আশাবাদী লাখের উপরে বেচা কিনা হবে। ফুল ফোটানোর আয়োজনের পাশাপাশি বিক্রিও শুরু হয়েছে। গোলাপ বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকা দরে, রজনীগন্ধা 6 টাকা, গ্লাডিওলাস 12 থেকে 15 টাকা আর জারবেরা 12 থেকে 14 টাকায়। গদখালি ফুল বাজারে প্রতিদিনই বিক্রি হচ্ছে কোটি টাকার ফুল। পাইকাররা আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। নতুন নতুন চাষ হচ্ছে, ফুলের চাষ বৃদ্ধি হচ্ছে, যার কারণে আমাদের টার্গেটটা এবার একটু বেশি। সামনে দিনগুলো মানে অকেশনগুলো চাষিরা ফুল বাজারে নিতে পারবে। কৃষিবিদরা বলছেন, বাণিজ্যিকভাবে টিউলিপ চাষের সম্ভাবনা যাচাইয়ে গদখালি হতে পারে নতুন এক দিগন্তের সূচনা। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের এই ফুল চাষী ভাইদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে আসছি, যাতে করে এই ফুলের এরিয়া দিন দিন বৃদ্ধি পায় এবং এটার সুনাম যেন বাংলাদেশ থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির তথ্য বলছে, যশোর অঞ্চলে প্রায় 7000 ফুল চাষী 12 শতাধিক হেক্টরের জমিতে ফুল চাষ করেন। দেশের মোট ফুলের চাহিদার প্রায় 70% সরবরাহ করা হয় এখান থেকে। সবকিছু ঠিক থাকলে এই মৌসুমে 100 কোটি টাকার ফুল বিক্রির আশা সংশ্লিষ্টদের।
ডিবিসি নিউজ ডেস্ক। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরিল লিপ কেয়ার, এবার হাসুন প্রাণ খুলে। গাজায় যুদ্ধবিরতির পর স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় নতুন উদ্যোগে সমর্থন দিয়েছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের 20 দফা গাজা পরিকল্পনা। আর এই পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনি ভূখণ্ডে মোতায়েন করা হবে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী, তবে তা মানতে রাজি নয় হামাস। গাজা যুদ্ধবন্ধে 20 দফা পরিকল্পনা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরিকল্পনা অনুযায়ী গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর আরব দেশগুলোর নেতৃত্বে একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ নিরাপত্তার দায়িত্ব নেবে। স্থানীয় সময় সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ নিয়ে ভোটাভুটি হয়। এতে 15টি দেশের পরিষদের প্রস্তাবটির পক্ষে পড়ে 13টি ভোট, তবে রাশিয়া ও চীন বিরত থাকে। এই বাহিনীতে অবদান রাখতে কয়েকটি দেশ আগ্রহ দেখিয়েছে জানিয়ে যুক্তরাষ্ট্র বলছে, এ পরিকল্পনার ফলে শান্তিতে বাস করতে পারবেন ফিলিস্তিনিরা। স্থিতিশীল গাজার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ফিলিস্তিনিরা সন্ত্রাসী শাসন ও সহিংসতামুক্ত জীবনযাপন করতে পারবে। শান্তি প্রচেষ্টায় ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানালেও আলজেরিয়া জানিয়েছে, ফিলিস্তিনে ন্যায় বিচার ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। রাশিয়া ও চীনের অভিযোগ, প্রস্তাবে শান্তি বোর্ড ও আইএসএফের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত নেই। পরিকল্পনা অনুমোদনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে এটিকে বিশ্বের জন্য ঐতিহাসিক জয় বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। কূটনীতিকরা বলছেন, আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের মাধ্যমে গাজা পুনর্গঠন ও ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি তৈরি করবে। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এ প্রস্তাবকে প্রত্যাখ্যান করে জানিয়েছে, তারা তাদের ভূখণ্ডে বিদেশি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত মেনে নেবে না। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে ক্ষমতা হস্তান্তরের সব প্রস্তুতি নিচ্ছে জোরে সোরে, কিন্তু গেল 15 মাসে আর্থিক খাতকে চিহ্নিত করে কোনো অপরাধীকে শাস্তির আওতায় আনা যায়নি। বিশ্লেষকরা বলছেন, এজন্য আইন সংস্কারেরও প্রয়োজন ছিল না। প্রচলিত আইনেই চিহ্নিত লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করার সুযোগ থাকার পরও সে পথে হাঁটেনি সরকার। শ্বেতপত্রের ভাষায়, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিক খাত। নজিরবিহীন লুটপাটের কারণে রুগ্ন হয়ে পড়ে বহু প্রতিষ্ঠান, পুঁজি ও আমানত হারিয়ে পথে বসেন অনেক মানুষ। দেশের শীর্ষ অর্থনীতিবিদ ও গবেষকদের তৈরি করা শ্বেতপত্রে সুপারিশ ছিল চিহ্নিত লুটেরাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার। কিন্তু অন্তর্বর্তী সরকারের 15 মাস পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। উল্টো অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব দীর্ঘ সময় ধরে জব্দ থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক আর্থিক প্রবাহ। এমন বাস্তবতায় শীর্ষ অপরাধীদের সম্পদ বিশেষ ব্যবস্থায় বাজেয়াপ্ত করা এবং বিচার প্রক্রিয়ায় গতি আনার পরামর্শ সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের। যারা শীর্ষ 10-15টা আছে, তাদের সয় সম্পত্তি যা দেশে আছে সেটা বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে যাওয়া দরকার, এবং যা বিদেশে আছে সেটাকেও ওই আইনি প্রক্রিয়ায় আনার সর্বোচ্চ চেষ্টা করা দরকার। এর বাইরে যারা কিছু অপরাধ করেছেন, অর্থনীতির স্বার্থে যত তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেওয়া যায় তাই ভালো হয়। তার সাথে একমত বর্তমান গভর্নরও। তিনিও মনে করেন, বিদ্যমান আইনেই শীর্ষ লুটেরাদের দ্রুত বিচার সম্ভব। দুদকের কেস ফাইল হয়েছে, তদন্ত চলছে, চার্জশিট অনেক ক্ষেত্রে করেছে, কিছু কিছু ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে চার্জশিট করা হয়নি এখনো। তারা সময় চায়, তাদের অনেক এভিডেন্স, এগুলো প্রসেস করতে সময় লাগবে। কিন্তু ব্যাংকগুলো তো বসে থাকবে না, তারা কিন্তু মামলা করে দিচ্ছে ইতিমধ্যেই। তো এটা চলমান প্রক্রিয়া। এখানে আমরা ব্যাংকদেরকে বলছি যে তোমরা মামলা করো, তোমাদের টাকা ইউ হ্যাভ এভরি রাইট টু কালেক্ট ইট। বিশ্লেষকরা বলছেন, অপরাধীদের বিচার প্রক্রিয়ায় গতি আনা প্রয়োজন, তবে এক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার তাগিদ তাদের। আদালতের যে আইনি প্রক্রিয়াটা, এইটাকে খুবই দৃশ্যমানভাবে স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক করে আগানো উচিত, কারণ এটা একটা প্রমাণ হিসেবে থাকতে হবে
যে এই ধরনের কাজ বাংলাদেশে হয়েছিল এবং ভবিষ্যতে আর করার সুযোগ নাই, কারণ একদিন সবাই বিচারের মুখোমুখি হবে এবং সেই বিচার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না কোনোদিন। কোনো ধরনের বিচার ছাড়া দীর্ঘ সময় বিপুল সংখ্যক ব্যাংক হিসাব জব্দ রাখার ঘটনা ব্যাংক খাতে আস্থার সংকট তৈরি করতে পারে এমন শঙ্কার কথাও বলছেন বিশ্লেষকরা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। আইএমএফ ঋণ ছাড় করার ব্যাপারে নতুন কোনো শর্ত দেয়নি, বরং বলছে অর্থনীতি ভালোই আছে। আলোচনা চলছে অর্থ ছাড়ের জন্য, এমনটা বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন আইএমএফ এর অর্থ ছাড় করাতে এই সরকার একটা ফ্রেম তৈরি করে দেবে যেন পরবর্তী সরকার আসার পর অর্থ ছাড় করা সম্ভব হয়। তিনি জানান, রোজার আগে চাল, গম সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করা হবে। সেক্ষেত্রে এলসি খোলার জন্য বাংলাদেশ ব্যাংকে নির্দেশনা দেওয়া হয়েছে। ওরা নতুন কোনো শর্ত দেয় না, এটা বেসিক্যালি আর্টিকেল 4 কনসালটেশনের মতো হয়েছে যে আমরা যেটা করেছি এটাতে ওরা সন্তোষ প্রকাশ করছে। মোটামুটি আর্থিক দিকটাতে ওরা বলছে তোমরা ইউ হ্যাভ কন্ট্রোল ইট, আর বাকিটুকু যে সময় আছে কথা ওগুলো কনসলিডেট করা। সরকারের ভুল নীতির কারণে নানা সংকটে একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, যার প্রভাবে কমছে তৈরি পোশাকের রপ্তানি। উদ্যোক্তাদের অভিযোগ, প্রধান রপ্তানি খাত যখন ধুঁকছে তখন বারবার ধর্ণা দিয়েও দেখা মিলছে না সরকারের দায়িত্বশীলদের। চলতি অর্থবছরের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাসে কমেছে তৈরি পোশাক খাতের রপ্তানি। এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এবার রপ্তানি কমেছে $27.5 কোটি বেশি। শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, পোশাক রপ্তানি কমার জন্য দায়ী সরকারের আমলাতান্ত্রিক জটিলতা। ছোট হইতে পারে, বড় হতে পারে, মাঝারি হতে পারে, আমাদের প্রত্যেকের আমাদের পক্ষে রক্তকরণ যে আমাদের এই সেক্টর থেকে আমরা কিভাবে যে বেরোবো, আমরা কিভাবে এই দেশের অর্থনীতিতে অবদান রাখবো, আমরা এভরিবডি আমরা চিন্তিত। সোমবার এক গোলটেবিল আলোচনায় শিল্প উদ্যোক্তারা অভিযোগ করেন, প্রতিযোগী দেশগুলো সরকারের সুনজর পেলেও বাংলাদেশ চলছে উল্টো পথে। আমাদের বন্ড কমিশনের কি দরকার, কেন দরকার, এটি একটি দুর্নীতির আঁকড়া, এই যত বিলুপ্তি করা হয়। সংকটের শেষ নাই। আমি যদি বলি আমার নিরাপত্তা সংকট, ব্যাংকিং সংকট, ট্যাক্স সংকট, কাস্টম সংকট, পলিসিগত সংকট। আপনারা কি মস্কারা মনে করছে যে সেক্টর 13% জিডিপি কন্ট্রিবিউশন করে? ইট ইজ নট টু বি আন্ডারএস্টিমেটেড। পোশাক খাতের শীর্ষ সংগঠনের সভাপতিও নিজের অসহায়ত্বের কথা স্বীকার করলেন উদ্যোক্তাদের কাছে। যে বায়াররা আসতে চাচ্ছেন না এবং কনসার্ন জানাচ্ছেন। প্রতি 5 বছর অন্তর যে ইলেকশনটা হয় সেই সময় বায়ার একটা পজিশন নেন অর্ডার কম প্লেস করার জন্য, কিন্তু এইবারে সিচুয়েশনটা একটু ভিন্ন। বায়াররা বিট কনসার্ন অ্যান্ড প্যানিক। তো সেই জায়গা থেকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেন ফার্দার ডিটেরিয়েট না করে, এই জন্য গভর্নমেন্টের কাজ করতে হবে। দেশের প্রধান রপ্তানি খাতকে গভীর সংকটে রেখে সরকার উন্নয়নশীল দেশের স্বীকৃতি নেয়ার মোহে আছে বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা। পিটিএ, এফটিএ, ইপিএ কিছুই হয়নি, সবগুলি করিতেছি। তো হয় নাই, তো যখন হবে তখন গ্র্যাজুয়েটেড হন। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। দেখছেন ডিবিসি বিজনেস। নিচ্ছে একটি ছোট্ট বিরতি। বন্দর ব্যবস্থাপনার শর্ত গোপন করে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রতিবাদে ফুঁসছে শ্রমিক সংগঠনগুলো। তাদের দাবি, একটি অন্তর্বর্তী সরকার এমন দীর্ঘমেয়াদী চুক্তি করতে পারে না। যদিও বিদেশি ব্যবস্থাপনাকে স্বাগত জানিয়েছেন আমদানি রপ্তানিকারকরা, আর এই চুক্তির বিরোধিতা করে আন্দোলনের ডাক দিয়েছে কয়েকটি শ্রমিক সংগঠন। বন্দরের সক্ষমতা 44% পর্যন্ত বাড়ানো এবং দ্বিগুণ বড় জাহাজ ভেড়ানোর সুযোগ তৈরি করে চট্টগ্রাম বন্দরের লালদিয়ার চরে কন্টেইনার টার্মিনাল নির্মাণের চুক্তি হলো। এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো বন্দরের গুরুত্বপূর্ণ কোনো অবকাঠামো বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদে লিজ দেওয়া হয়েছে। ডেনমার্কের এপিএম টার্মিনালস প্রায় 6,700 কোটি টাকা বিনিয়োগ করবে। লালদিয়ায় বছরে 8 থেকে 10 লাখ একক কন্টেনার উঠা নামানোর সক্ষমতা থাকবে। এর মধ্যে 8 লাখ পর্যন্ত প্রতি একক কন্টেনারে $21 করে পাবে সরকার। এর বেশি হলে মিলবে $23 করে।
পানগাঁও টার্মিনালে প্রায় $4 কোটি বা প্রায় 490 কোটি টাকা বিনিয়োগ করবে ম্যাডলক। বছরে 1,60,000 একক কন্টেনার হ্যান্ডলিং হবে। প্রতি একক কন্টেনার থেকে 250 টাকা করে পাবে সরকার। এর ফলে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমাদের লোকটা ট্রেন হবে এখানে, মানে সব ক্ষেত্রে। ওরা তো এটা বোধহয় 25 না 30 বছরের জন্য, 30 বছর পর ধরে ছেড়ে চলে যাবে। বাংলাদেশ চট্টগ্রাম বন্দরের জন্য এটা একটা ভালো প্রপোজাল বলে আমি মনে করি। এই সমস্ত বিনিয়োগের ক্ষেত্রে দেখতে হবে বাংলাদেশ কিভাবে লাভবান হচ্ছে এবং এখানে বিনিয়োগের যেই চুক্তিগুলি হচ্ছে সেখানে যেন দেশের স্বার্থবিরোধী কোনো কিছু না থাকে এবং স্বচ্ছতা বজায় থাকে। এদিকে চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে পৃথক বিবৃতি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, জামায়াত ইসলামী ও হেফাজত ইসলাম। আগামী 22 তারিখ চট্টগ্রামের সমস্ত ট্রেড ইউনিয়নকে নিয়ে, বেসিক ইউনিয়ন, সিবিএ, নন সিবিএ সবাইকে নিয়ে আমরা একটা কনভারসেশন করতেছি। এখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। এটাতে হয়তো হরতালও হইতে পারে, অবরোধ হইতে পারে, তারপরে ঢাকা চট্টগ্রাম রোড অচল হয়ে যেতে পারে। লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং 30 বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে এপিএম টার্মিনালস। অন্যদিকে 22 বছরের জন্য পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনা করবে সুইজারল্যান্ডের ম্যাডলক এসএ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দেশের মুদ্রা বাজারে খুব একটা হেরফের নেই আজ। দেশের ব্যাংকগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে 123 টাকা দরে, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে ডলার কিনছে 122 টাকায়। এদিন ব্রিটিশ পাউন্ড বিক্রি হচ্ছে 166 টাকা এবং বিক্রি করছেন 166 টাকা এবং ব্যাংক কিনছে 159 টাকা দরে। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সা, আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনে নিতে পারবেন 32 টাকা দরে। ভরা মৌসুমে কক্সবাজারে কাঙ্ক্ষিত পর্যটকদের দেখা মিলছে না। এ সময়ে অন্যান্য বছরের তুলনায় হোটেল মোটেলের কক্ষ বুকিং 30 থেকে 40% কম বলছেন ব্যবসায়ীরা। অন্যদিকে যাত্রী সংকটে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিন ভ্রমণে যেতে না পেরে অসন্তুষ্ট পর্যটকরা। দিগন্ত বিস্তৃত সমুদ্র আর অবিচ্ছিন্ন বালিয়াড়ির সৈকতের হাতছানিতে কক্সবাজারে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। শীতের আগমনী মুহূর্তে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা মানুষের আনাগোনায় কক্সবাজার যেন আনন্দের নগরীতে পরিণত হয়েছে। লাইফে ফার্স্ট টাইম আসছি, যার কারণে অনেক ভালো লাগতেছে। সমুদ্র আমার অনেক বেশি ভালো লাগে। পরিবেশ তো সবসময় মনোরম থাকে, এবারে পরিবেশটা যেন আরো বেশি মনোরম লাগতেছে। তবে ব্যবসায়ীরা বলছেন দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সেন্ট মার্টিন ভ্রমণে বিধিনিষেধের কারণে আশানুরূপ পর্যটক সমাগম ঘটছে না চলতি মৌসুমে। শীতের দিনে যে পর্যটক আসে তারা মূলত সেন্ট মার্টিন, বান্দরবন, কক্সবাজার মানে 3টে স্পটকে কেন্দ্র করেই আসে। যেহেতু সেন্ট মার্টিন বন্ধ, এ কারণে পর্যটকও একটু কম। এবছর নির্বাচন নিয়ে অনেক মানুষ সঞ্চয় আছে, এই জন্য পর্যটক আমরা মনে হয় এবছর আমাদের আশা অনুরূপ আমরা পর্যটক পাবো না। অন্যান্য বছরের তুলনায় চলতি মৌসুমে পর্যটক কম থাকায় হতাশ সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। অন্য বছর যেভাবে লোকজনের সমাগম হয় এখনো এভাবে দেখতেছেন এবছরে। সামনে আসলে বার্ষিক পরীক্ষা, তো এখনো পর্যটকের তেমন দেখাশোনা নাই। এদিকে চলতি মৌসুমে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত উন্মুক্ত করা হলেও যাত্রী সংকটের কারণে শুরু হয়নি জাহাজ চলাচল। এতে ক্ষুব্ধ পর্যটকরা। সেন্ট মার্টিন না যেতে পারলে একটা অপূর্ণতা রয়েই যায়। সেন্ট মার্টিন যাওয়ার ইচ্ছা, সরকারকে বলবো যাতে সুযোগ সুবিধা আরো বাড়ায় দেয়। আগত পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ। 24 ঘন্টা আমরা নিরাপত্তার তৎপরতা থাকবে এবং এই আলোকে আমাদের সার্ভিস সেন্টার বাড়ানো হয়েছে, পুলিশ বক্স সেন্টার বাড়ানো হয়েছে এবং জায়গায় জায়গায় আমাদের ছোট ছোট টিম দিয়েছি, মোবাইল টিমগুলি দিয়েছি। 1 ডিসেম্বর থেকে রাত্রি যাপনের বিধিনিষেধ না থাকায় চালু হবে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ। এতে কাঙ্ক্ষিত সংখ্যক পর্যটক সমাগমের আশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি বিজনেস এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।